ভোলার নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে প্লাবিত বেশ কিছু এলাকা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি আমাদের সাথে সহকর্মী এইচ.এম. জাকির যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জাকির, এই যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, বৈরী আবহাওয়া সম্ভবত রয়েছে, এখন কি অবস্থা এবং সেখানে আসলে ত্রাণের কোনো ব্যবস্থা রাখা হয়েছে কিনা সবকিছু মিলিয়ে বলবেন। আমি যদি এই মুহূর্তে রয়েছি ভোলার লক্ষ্মীপুর যে ইলিশা ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটটি রয়েছে, কিছুক্ষণ আগে জোয়ার শুরু হয়েছে। এখনো কিন্তু জোয়ার আসতে শুরু করা মাত্রই আমরা দেখছি যে ঘাটের যে সংযোগ সড়কটি রয়েছে সেটি এক কথায় এখানে পাশাপাশি দুটি ঘাট, একটি হাই এবং একটি লো। হাই ঘাটটির পানি কিছুটা থাকলেও লো ঘাটের যে নিচু ঘাটটি সেটিতে একেবারে প্লাবিত, একেবারে ডুবে গেছে। এর পাশাপাশি কিন্তু এখনো পানির যে এত তীব্র স্রোত, তাতে করে এই জায়গায় যে গাড়ি উঠবে সেরকম কোনো ধরনের পরিস্থিতি কিন্তু এখানে নেই। তাছাড়া আমরা দেখছি যে ভোলা লক্ষ্মীপুর রুটের যে ফেরি ঘাটটি রয়েছে সেখানে প্রায় ঘন্টা 2 থেকে 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখনো কিন্তু এখানে শত শত যানবাহন অপেক্ষমান রয়েছে। তারা এই জোয়ার শুরু হয়েছে মাত্র, তাতে করে এটি আবার ভাটায় পরিণত হতে আরো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তাতে এই যে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় তাদের বিলম্ব হচ্ছে। এখানে তারা শত শত যানবাহন গুলো, পণ্যবাহী কাঁচামাল সহ বিভিন্ন যানবাহন আটকে রয়েছে। একই সাথে আমরা দেখেছি যে এই ঘাটগুলো রয়েছে লঞ্চ ঘাট ঢাকা, লক্ষ্মীপুর, ঢাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভোলা এবং ভোলা লক্ষ্মীপুর রুটে যে সকল লঞ্চ ঘাটগুলো রয়েছে প্রতিটি লঞ্চ ঘাটে যে সংযোগ সড়ক একইভাবে কিন্তু পানিতে তলিয়ে গেছে। সেই ভাটা আসা পর্যন্ত কিন্তু এই সকল যাত্রীদেরকে অপেক্ষা করতে হবে। একইভাবে আমরা দেখছি যে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ, বিশেষ করে মনপুর উপজেলার পাশে রয়েছে ঢালচর, কুকরিমুকরি, ওই সকল অঞ্চলের নিম্নাঞ্চলগুলো ব্যাপক প্লাবিত হয়েছে। সেখানে দেখা গেছে শত শত ঘর বাড়ি পানিতে এখনো নিমজ্জিত রয়েছে। তারা ভাটা আসার সাথে হয়তো পানি কিছুটা নামতে শুরু করলে সেখানে দেখা যায় পরবর্তীতে আবার জোয়ার আসার সাথেই সেই পানিতে প্লাবনের মধ্যে তারা আজকে প্রায় 3 থেকে 4 দিন সেভাবে প্লাবনের মধ্যে রয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসনদের সঙ্গে কথা বলেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছিল যে তারা সেই সকল বনবাসীদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছে। একই সাথে যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে তাদেরকে কিন্তু সেভাবে ক্ষতি তালিকা নিরূপণ করে তাদের জন্য সাহায্য সহযোগিতা দেওয়া হবে। একইভাবে বিআইডব্লিউটিসি বলছে যে এই ভাটা আর জোয়ারের যে পানি প্লাবনের বিষয়টা হয়তো আরো 2-1 দিন থাকতে পারে, তাতে করে যে আমাবস্যা কেটে গেলে সেখানে আবার নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এতে করে যান চলাচল এবং লঞ্চের যাত্রীদের ওঠানামায় স্বাভাবিক কথা ফিরে আসবে বলে জানিয়েছেন। জি জাকির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপডেট জানার থাকলে ফিরবো আবারও। নোয়াখালীতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এরই সাথে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার যে নৌকাগুলো তাদেরকে তীরে কাছাকাছি থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব, এই যে মাছ ধরার নৌকাগুলোকে যে তীরের কাছাকাছি থাকতে বলা হয়েছে, আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না যতদূর আমরা জেনেছি, এখন আসলে পরিস্থিতিটা কি আমাদেরকে বলবেন? দৃষ্টি, জোয়ারের কারণে এবং সমুদ্র উত্তাল থাকায়, সাগরে 3 নম্বর সংকেত থাকায় মূলত জেলেরা কিনারায় অপেক্ষা করছে। বিশেষ করে তারা যে মাছ ধরার ট্রলার, আমার পেছনে এই ট্রলারগুলো অবস্থান করছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিজুম দ্বীপের যে নামার বাজার এলাকা রয়েছে। এখানে শত শত ট্রলার রয়েছে যেগুলো মূলত এখানে অপেক্ষা করছে। তারা মাছ না ধরতে পেরে তারা এই সাগর উত্তাল থাকায় মূলত তারা কিন্তু সেখানে যেতে পারেনি। সাগরে প্রচন্ড বাতাস রয়েছে এবং প্রচন্ড উত্তাল রয়েছে, যার ফলে তারা কিনারা অপেক্ষা করছে। যখন সমুদ্র সংকেত নেমে আসবে তখন তারা মূলত এখান থেকে মাছ ধরার জন্য যাবে। তবে জেলেরা বলছেন তারা ইলিশ পাচ্ছেন না, মাছ না পেয়ে তারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এছাড়াও এই জোয়ারের কারণে জলাবদ্ধতার ফলে নিজুম দ্বীপের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে গতকাল একটি শিশু সে জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে ভেসে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। এছাড়াও এখানে এক প্রসূতি ছিল, সেও কিন্তু সন্তান সম্ভবা অবস্থায় জোয়ারের কারণে চিকিৎসা সেবা না নিতে পারায় ঘরে মৃত্যুবরণ করেছেন। নিজুম দ্বীপ থেকে শুরু করে যতগুলো উপকূলীয় উপজেলা রয়েছে, নোয়াখালীর যে 4টি, তার সবখানেই কিন্তু একই অবস্থা। জোয়ার এলেই কিন্তু তাদের ভোগান্তি বাড়ে এবং জোয়ার নেমে গেলে তাদের সেই ক্ষতচিহ্নগুলো ভেসে ওঠে। এর কারণে জোয়ারের ফলে তাদের মাছের ঘের কিংবা তাদের যে সড়ক রয়েছে, ঘর বাড়ি, রান্নাঘরের চুলা থেকে শুরু করে এগুলো সব কিন্তু নিমজ্জিত হয়ে যায়।
এখানকার যে হাতিয়ার সাথে যে সমুদ্র সংকেত থাকার কারণে হাতিয়ার সাথে যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগগুলো কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। সেখানকার যে ফেরি ঘাটে অনেক যানবাহন অথবা মালামালের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু সেখানে অপেক্ষা করছে। তারা বলছেন যে ফেরি না চলার কারণে, যাতায়াতের বিঘ্ন ঘটার কারণে মানুষজন এপার থেকে ওপারে যেতে পারছেন না, পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতে পারছেন না, যার ফলে তাদের সাথে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তারা অনেকটা কষ্টের ভেতর দিয়ে সময় পার করছেন। এছাড়াও যাদের মালামাল ফেরিতে রয়েছে তারা ফেরির কারণেই মূলত তাদের এই মালামালগুলো কিন্তু সে ঘাটেই নষ্ট হচ্ছে। এছাড়াও এই যে নিঝুম দ্বীপের যেখানে যখন জোয়ার হয় তখন এখানের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়। যে হরিণ রয়েছে সেই হরিণের মিঠা পানি যেটি রয়েছে সুপেয় পানির সংকট দেখা দেয়। অনেক সময় হরিণ লোকালয়ে চলে আসে। বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে যে জোয়ারের কারণে হরিণও কিন্তু ভেসে যায়। এই যে জাতীয় উদ্যান সেখানে মূলত যখন এই অতিরিক্ত জোয়ার হয় তখন কিন্তু সেগুলো তলিয়ে যায়। যে দৃষ্টি এই ছিল আমার কাছে জি সর্বশেষ। জি জি হাসিব আল আমিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।